7 বছর ছেলেকে নিয়ে রাতে শুয়ে আছি। মাথার কাছে টিম করে হারিকেল জ্বলছে। বালিশের নিচে 2 টাকা দামের একটা ব্লেড আর ছুরি এনে রেখেছি। হঠাৎ মাঝরাতে ঘরের বেড়া কেটে কেউ একজন প্রবেশ করেছে। সে আমার কাছে এসে উলঙ্গ হয়ে সঙ্গমের প্রস্তুতি নেয়। ঠিক তখনই আমি যা করলাম তা হয়তো সে আশা করেনি, কল্পনাও করেনি এমন কিছু হবে। আমার নাম রাইফা আক্তার। সংসারে ছিল আমি, আমার স্বামী সালে উদ্দিন আর আমাদের একমাত্র সন্তান রিদওয়ান। স্বামীটা দিনমজুরের কাজ করত, কখনো কারো ক্ষেত, কখনো কারো বাড়ির টুকটাক। টাকা পয়সা কম হলেও আল্লাহর রহমতে সংসারটা চলত। অভাব ছিল, কিন্তু অশান্তি ছিল না। আমার স্বামী শান্ত মানুষ, কারো সাথে ঝগড়া করত না। ছেলে রিদওয়ানও খুব বাধ্য। আমার বুকের ভেতরটা ওকে নিয়ে ভরে থাকে। কিন্তু সুখের সংসারে লুকিয়েছিল একটা বিষ। এই এলাকার লোকজন আমার দিকে এমনভাবে তাকাতো যেন আমি কোনো মানুষ না, কোনো বস্তু। বাজারে গেলে, কলসিতে পানি আনতে গেলে দৃষ্টি টেনে নিত। অনেকে মুখে ভালো কথা বলতো, কিন্তু চোখে থাকতো অন্য ইচ্ছে। আর সবার চেয়ে ভয়ঙ্কর ছিল গ্রামের প্রভাবশালী হাজি কাদের। মানুষ তাকে সম্মান করে, ভয়ও করে। তার কথার উপর কথা বলার সাহস এই গ্রামে খুব কম লোকের আছে। শুরুতে আমি বুঝতেই পারিনি তার চোখে আমার জন্য কি আছে। সে মাঝে মাঝে খোঁজ খবর নিত, কিছু টাকা দিতে চাইতো, বলতো বিধবা হলে কি হবে, আমি আছি। তখনও আমার স্বামী জীবিত, তাই সে নিজেকে খুব ভদ্র দেখাতো। কিন্তু আমার স্বামীর অসুখটা শুরু হতেই কাদেরের চলাফেরা বদলে গেল। একদিন কাজ করতে গিয়ে আমার স্বামীর মাথা ঘুরে পড়ে যায়। মানুষজন ধরে বাড়ি পৌঁছে দেয়। আমি কান্নাকাটি করে কবিরাজ ডাকাই। কবিরাজ এসে নাড়ি দেখে, কিছু ওষুধ লিখে দেয়। তখন থেকে আমার স্বামী আর আগের মতো শক্তিশালী রইল না। ধীরে ধীরে এমন হলো সে উঠতে পারে না, খেতে পারে না, কথা বলতেও কষ্ট হয়। আমি জানতাম না এই অসুখের পেছনে কার হাত। শুধু আল্লাহকে ডাকতাম, হে আল্লাহ, আমার ছায়াটাকে কেড়ে নিও না। 2 বছর, 2টা পুরো বছর আমি সেবা করে গেলাম। কখনো মনে হলো একটু ভালো, আবার ভেঙে পড়ল। শেষে এক ভোরে আমার স্বামীর বুকটা থেমে গেল। আমি পাথরের মতো বসে রইলাম। রিদওয়ান আমার আঁচল টেনে বলছিল, আব্বু উঠবে না মা? আমার গলা থেকে শব্দ বের হলো না, শুধু বুকের ভেতরটা পোড়া ছাই হয়ে গেল। স্বামী মারা যাওয়ার পর সংসারের বোঝা আমার কাঁধে। কাজ খুঁজলাম। পাশের বাড়ির নুন্নাহার বেগমের পরিচিতদের বাড়িতে কাজ পেলাম। ঘর ঝাড়া, বাসন মাজা, রান্নাঘরের সাহায্য। আমি চেয়েছিলাম শুধু আমার ছেলেটা ঠিকমতো খাবে, পড়বে, মানুষ হবে। কারো কাছে হাত পাততে চাইনি। কিন্তু ওই হাজি কাদের যেন সুযোগ খুঁজছিল। এক বিকেলে রিদওয়ান বাইরে খেলতে গেছে, আমি উঠোনে কাজ করছি, এমন সময় কাদের এসে দরজার সামনে দাঁড়ালো। আমি মাথা নিচু করে সালাম দিলাম। ভাবলাম কিছু সাহায্য করবে হয়তো। সে বলল, মা ছেলের কষ্ট আমি বুঝি, বস, কথা আছে। আমি ভেতরে ঢুকতে বললাম, কিন্তু সে বসল না। টাকার বান্ডিল দেখিয়ে আমার হাত ধরল। আমি হাত ছাড়িয়ে নিতে গেলাম। তার গলা নরম, কিন্তু কথার ভেতর বিষ। তুমি একা মানুষ, আর কত কষ্ট করবে? আমি চাইলে তোমার সব দুঃখ দূর করে দিতে পারি। আমি থমকে গেলাম। বললাম, হাজি সাহেব, এসব কি কথা? আমার হাত ছাড়েন। সে তখনও আরও এক ধাপ এগিয়ে গেল। আমার মাথার ওড়না টেনে নামিয়ে দিল। আমার শরীর কাঁপতে লাগল। আমি বললাম, আপনি আমার বাবার বয়সী, লজ্জা করেন? সে হেসে বলল, বয়স দিয়ে মন মাপে নাকি? আমি ছাড়ানোর চেষ্টা করেও পারছিলাম না। ঠিক তখনই রিদওয়ান দৌড়ে ঘরে ঢুকে পড়ল। ছেলেটাকে দেখেই কাদের আমাকে ছেড়ে দিল, তবে চোখে রাগের আগুন। আমি কাদেরের দিকে তাকিয়ে বললাম, আপনার টাকার দরকার নেই, আজ থেকে এই বাড়িতে আসবেন না। সে টাকা তুলে নিয়ে ঠান্ডা গলায় বলল, কথা মনে রাখবে। তারপর চলে গেল। সেদিন রাত থেকে আমার ঘুম উধাও হয়ে গেল। মাঝে মাঝে কেউ দরজায় ধাক্কা দিত, কেউ চালের ওপর পাথর ছুঁড়ত, কেউ নাম ধরে ডেকে উঠোনে দাঁড়িয়ে থাকত। আমি বুঝতে পারতাম এ ভয় দেখানো। আমি ভেতরে ভেতরে শক্ত হতে লাগলাম। স্বামীর পরে আমার ছায়া আমি নিজেই। রিদওয়ানকে বাঁচাতে হলে আমাকে বাঁচতে হবে। তাই রাতে শুতে যাওয়ার আগে বালিশের নিচে ছুরি রাখতাম, আর একটা ছোট ব্লেডও। বুকটা সাহস পেত, অন্তত মনে হতো আমি একা নই। এরই মধ্যে কাদের বুড়ি ঘটকালীকে পাঠালো। বুড়ি এসে নানা কথা বলল, বিয়েটা করে নে, তোর ছেলে নিরাপদ থাকবে। আমি দৃঢ়ভাবে বললাম,
না, আমি রাজি না। বুড়ি চলে যাওয়ার সময় শুধু বলে গেল, সাবধানে থাকিস, কাদের সহজে ছাড়বে না। সেই রাতেই হাওয়া ছিল অদ্ভুত থমথমে। হারিকেলের আলোটা টিম করছিল। রিদওয়ান ঘুমিয়ে পড়েছে। ওর নিঃশ্বাসের শব্দে আমি একটু শান্তি খুঁজছিলাম। হঠাৎ দূর থেকে ফিসফিসে কথা কানে এলো। তারপর বাঁশের বেড়া কাটার ক্ষীণ শব্দ। আমি নিঃশ্বাস পর্যন্ত চেপে ধরলাম। মনে হলো বুকের ভেতর হারিকেলের মতো আলো অন্ধকার করছে। কেউ একজন ঘরে ঢুকল। হারিকেলের আলো মুখের ওপর পড়তেই আমি চিনে ফেললাম, হাজি কাদের। সে ভেবেছিল আমি ঘুমিয়ে আছি। আমি চোখ বন্ধ করে থাকলাম, শরীরটা শক্ত করে রাখলাম। সে ধীরে ধীরে কাছে এগোতে লাগল, আর আমি নিঃশব্দে বালিশের নিচে হাত ঠুকিয়ে ব্লেডটা মুঠোয় নিলাম। কাদের আমার দিকে ঝুঁকে ফিসফিস করে কিছু বলল, যেন আমাকে ভয় দেখিয়ে নরম করতে চায়। তারপর তার হাত আমার গায়ে এগোতেই আমার ভেতরের ভয়টা হঠাৎ আগুন হয়ে উঠল। আমি বুঝে গেছি, আজ যদি আমি দুর্বল হই তাহলে কাল আমার ছেলেটাও নিরাপদ থাকবে না। এই গ্রামে কারো কাছে নালিশ করলেও লাভ নেই। বিচার বসে, কিন্তু বিচারকের আসনেই বসে থাকে কাদেরের লোকজন। আমি আর এক মুহূর্ত দেরি করিনি। যে হাত দিয়ে সে আমাকে টানছিল, সেই হাতের শক্তির ফাঁকেই আমি নিজেকে সামলে নিলাম। এরপর যা করলাম আমি জানি সেটা কঠিন, কিন্তু ওই মুহূর্তে আমার সামনে আর কোনো পথ ছিল না। আমি নিজের ইজ্জত, নিজের বাঁচা আর আমার সন্তানের ভবিষ্যৎ সব একসাথে দেখতে পাচ্ছিলাম। তাই আমি ব্লেডটা এমনভাবে চালালাম যাতে সে আর কোনোদিন কারো ঘরে ঢুকে এভাবে দাঁড়াতে না পারে। কাদেরের মুখ থেকে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। তারপর সে দু হাতে নিজেকে চেপে ধরে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। হারিকেনের আলোতে আমি শুধু দেখলাম সে হুড়মুড় করে উঠোনের দিকে দৌড়াচ্ছে, আর ফিসফিস শব্দগুলো এখন আর ফিসফিস নেই, ওগুলো আতঙ্কের আর্তনাদ। বাইরে থাকা তার দুই লোক গিয়ে তাকে ধরল। তারা কি হয়েছে বুঝতে না পেরে ঘাবড়ে গেল। কাদের কাঁপা গলায় শুধু বলছিল, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে চলো। আমি তখনও বসে আছি, হাত কাঁপছে, বুকের ভেতর ধকধক করছে। ঠিক সেই সময় রিদওয়ান ঘুম ভেঙে উঠে বসে পড়ল। ওর চোখ ভয়ে বড় বড়। দৌড়ে এসে আমার গায়ে জড়িয়ে ধরে বলল, মা, কে ছিল? তুমি কাঁপছো কেন? আমাদের ঘরে লোক কেন? আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বললাম, কিছু না বাবা, একদল লোক বেড়া কাটছিল, আমি ভয় পেয়ে চিৎকার করেছি। কথাটা বললেও আমার গলা শুকিয়ে আসছিল। আমি জানতাম সত্যিটা এখনই বললে ওর ছোট মন ভেঙে যাবে। তাই ওকে শান্ত করে শুইয়ে দিলাম। ওর মাথায় হাত বুলিয়ে বললাম, ঘুমাও, মা আছি। তারপর আমি উঠোনে নেমে গেলাম। ঘরের ভেতরের অগোছালোটা গুছিয়ে নিলাম, মেঝে পরিষ্কার করলাম। এই গ্রামে একটা কথাও বাতাসে উড়লে সেটা আগুনের মতো ছড়ায়। আমি চাইনি রিদওয়ানকে নিয়ে কেউ আরও কথা বানাক, কিন্তু চাইলেও কি কিছু ঢেকে রাখা যায়? পরদিন সকাল হতেই খবর ছড়িয়ে পড়ল। কেউ বলল কাদের রাতে কারো ঘরে ঢুকেছিল, কেউ বলল সে নাকি শাস্তি পেয়েছে, কেউ আবার ঠাট্টা করে বলল এবার বুঝবে বাঘের গুহায় ঢুকলে কি হয়। গ্রামের চায়ের দোকান, হাটের মোড়, মসজিদের উঠোন, সবখানেই একটাই আলোচনা। আমি ঘরের ভেতর বসে শুনছিলাম, আর বুকের ভেতরটা শক্ত হচ্ছিল। লোকজন অবাকও হলো, অনেকেই মনে মনে আমার সাহসকে সম্মান করল, কারণ তারা জানত কাদের কতটা হিংস্র আর ক্ষমতাবান। কিন্তু ক্ষমতাবান মানুষের অপমান সহজে হজম হয় না। কাদেরকে নাকি শহরে নিয়ে গেছে চিকিৎসার জন্য। কয়েকদিন পর ফিরে এসে সে আর আগের মতো হাসে না। চোখের ভেতরটা কেমন অন্ধকার হয়ে গেছে। মানুষ দেখলে সে কথা কম বলে, কিন্তু নীরবে দাঁত চেপে থাকে। আমি জানতাম ও এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। এদিকে আমি কাজ চালিয়ে যাচ্ছিলাম। পাশের বাড়ির শরীফ চাচাদের বাড়িতে নিয়মিত কাজ করি। চাচিরা ভালো, কিন্তু বড় ছেলে ইমরান, ওর চোখে অন্যরকম আগ্রহ। প্রথম দিকে কথা বুঝিনি, পরে টের পেলাম ও সুযোগ পেলেই আমার কাছে ঘেঁষতে চায়, কথা বাড়াতে চায়। একদিন পানি আনতে গেলে বলল, আপা, আপনি এত কষ্ট করেন কেন? আপনার মতো মানুষ এমন কাজের জন্য না। আমি গম্ভীরভাবে বললাম, কাজ ছোট বড় নয়, মনটা ঠিক থাকতে হয়। ও হেসে বলল, মন তো ঠিকই আছে, শুধু আপনাকে চাই। আমি ওকে এড়িয়ে চলতাম, ভাবতাম ছেলের বয়সেই ভুল বুঝছে। কিন্তু ভুল বোঝা যখন লোভ হয়ে দাঁড়ায়, তখন সেটা বিপদ। একদিন দুপুরে সবাই বাইরে বসে আছে, আমি ঘরের ভেতর ইমরানের রুম পরিষ্কার করছি। হঠাৎ ও এসে দরজাটা ভিতর থেকে ঠেলে দিল। আমার বুকটা কেঁপে উঠল। ও ফিসফিস করে বলল, আপা, শুধু একবার বলুন, আমি আপনাকে ভালো রাখব, রিদওয়ানের দায়িত্বেও নেব। আমি পেছনে সরে গেলাম, বললাম, এসব কথা মুখে আনবেন না, দরজা খুলুন। কিন্তু ও আরও কাছে এগিয়ে এলো। তখন আমার শরীরের ভেতরটা আবার সেই পুরনো রাতের মতো কেঁপে উঠল। আমি আর দেরি করিনি, নিজেকে শক্ত করে ওর গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিলাম। থাপ্পড় খেয়ে ইমরান থমকে গেল, চোখ দুটো লাল হয়ে উঠল। আমি বললাম, আমি আপনাকে ভাই ভাবি, আর আপনি? লজ্জা নেই আপনার?
বলে দরজা ঠেলে বেরিয়ে এলাম। আমার বুক কাঁপছিল, কিন্তু মুখে আমি শক্ত ছিলাম, কারণ আমি জানি এই গ্রামে শক্ত না হলে টিকে থাকা যায় না। পেছনে ইমরানের দাঁত চাপা গর্জন শুনতে পেলাম। এই অপমান আমি ভুলব না। সেদিন বিকেল গড়াতেই শুনলাম ইমরান নাকি সোজা হাজি কাদেরের বাড়ির দিকে গেছে। আমার মাথার ভেতরটা শূন্য হয়ে গেল। আমি জানতাম অপমানিত পুরুষ যখন আরেক অপমানিত পুরুষের হাতে হাত রাখে তখন তারা সত্য মিথ্যা কিছু দেখে না, শুধু প্রতিশোধ দেখে। বিকেলের দিকে কাজ সেরে আমি বাড়ি ফিরলাম। রিদওয়ান উঠোনে খেলছিল। ওকে দেখে একটু সাহস পেলাম। মনে মনে বললাম, যাই হোক, ছেলেটার সামনে ভেঙে পড়া যাবে না। পরদিন থেকে অদ্ভুত একটা পরিবর্তন টের পেলাম। হাটে গেলে লোকজন আগের মতো স্বাভাবিক কথা বলে না। কেউ চোখ ফেরায়, কেউ চাপা হাসে। কিছু মহিলা কানে কানে কথা বলে, আমাকে দেখলে থেমে যায়। আমি প্রথমে বুঝতে পারিনি, ভাবলাম হয়তো কাদেরের ঘটনার রেশ। কিন্তু দু একদিন পর যখন পাশের বাড়ির এক মেয়ে ফিসফিস করে বলল, আপা, আপনার নামে নাকি বাজে কথা উঠছে, তখন আমার মাথা ঘুরে গেল। আমি জানতে চাইলাম কি কথা। মেয়েটা ভয়ে ভয়ে বলল, এক পঙ্গু ভিখারি সাগর কাকা, সে নাকি বলে আপনার সাথে তার সম্পর্ক আছে। কথাটা শুনে আমার চোখে অন্ধকার নেমে এলো। সাগর, ওই খুঁড়িয়ে হাটে যে ভিক্ষা করে দিন কাটায়, যার সাথে আমার কথাও ঠিকমতো হয়নি, সে কিভাবে এমন কথা বলে? সেদিন বিকেলে সত্যিটা সামনে এলো। সাগর আমার বাড়ির পাশে এসে দাঁড়ালো। রিদওয়ানকে ডেকে বলল, কিরে, তোর মা কই? রিদওয়ান বলল, মা ঘরে। সাগর এমন ভাব করল যেন খুব দরদ আছে। বলল, তোর মায়ের শরীর কেমন, জ্বর-টর নাকি? কথাটা শুনে আমি ঘর থেকে বেরিয়ে বললাম, সাগর, তুমি এখানে কেন? সে মাথা নিচু করে বলল, আপা, আমি তো আপনার ভালো চাই। আপনি একা মানুষ, ছেলেটাও ছোট, তাই একটু খোঁজ খবর নিতে আসলাম। আমি সন্দেহ করলাম, কিন্তু কিছু বললাম না। গ্রামের মানুষ, দরদ দেখালে অনেক সময় সত্যি দরদও হতে পারে, আবার ফাঁদও হতে পারে। কিন্তু কয়েকদিন পর আমার সত্যিই জ্বর এলো। কাজের চাপ, টেনশন সব মিলে শরীর ভেঙে পড়ল। আমি বিছানায় শুয়ে, রিদওয়ান ছোট, কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই সাগর এসে হাজির। কপালে হাত দিয়ে বলল, আপা, জ্বর তো বেশি, আমি আমার মাকে ডেকে আনি, আর কবিরাজও ডাকি। আমি বাধা দিতে চাইলাম, কিন্তু গলা দিয়ে ঠিক কথা বেরোলো না। সাগরের মা এসে মাথায় পানি পট্টি দিল। কিছুক্ষণ পর কবিরাজও এলো, ওষুধ দিল। টাকা পয়সার কথা উঠতেই সাগর বলল, থাক আপা, এখন না, আপনার কাছে থাক, পরে যখন দরকার হবে তখন নেব। আমি অবাক হলাম। ভেবেছিলাম আল্লাহ হয়তো কারোর হৃদয়ে দয়া দিয়েছেন। এরপর থেকে সাগর প্রায় প্রতিদিনই সন্ধ্যের পর আসে। বলে, আজ ভিক্ষায় যা পেলাম এইটা আপনার কাছে রাখলাম। কিছু টাকা আমার হাতে গুজে দিয়ে চলে যায়। আমি আপত্তি করতাম, বলতাম, না, এসব করবে না। সে বলতো, আপা, আপনি রাখেন, আপনার সাথে আমার একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হোক। কথাটা শুনে আমার গায়ে কেমন যেন কাঁটা দিত, কিন্তু আমি ভাবতাম ভিক্ষার টাকা জমিয়ে সে ভবিষ্যতে কিছু করবে, হয়তো ভালো পথে আসবে। 1 মাস পার হতে না হতেই সব উল্টে গেল। একদিন হাট থেকে ফিরতে ফিরতে শুনলাম লোকজন জোরে জোরে বলছে, সাগরের সাথে এনামুলের বউ মানে রাইফার সম্পর্ক। আমার মাথা ঘুরে গেল। আমি ঘরে ফিরে দরজা বন্ধ করে বসে পড়লাম। বুকের ভেতরটা যেন কেউ পাথর চাপা দিল। কিভাবে, কেন? আমি তো কারোর দিকে তাকাই না, কথা বাড়াই না, তবু কেন? সন্ধে যখন এলো, আমি দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি বলেছ এসব? সে একদম নির্লজ্জভাবে বলল, যা সত্যি তাই বলেছি। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। সে আবার বলল, আপা, আমি রোজ সন্ধে আপনার বাড়িতে আসি, লোকজন কি আর বোঝে না? আপনি আমাকে কাছে টেনেছেন বলেই তো আমি আসি। কথাগুলো শুনে আমার শরীর কাঁপতে লাগলো। আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝে গেলাম এটা স্রেফ ভুল না, এটা চক্রান্ত। আমি ঘরের ভেতর থেকে ওর দেওয়া জমা টাকাগুলো ওর মুখের সামনে ছুঁড়ে দিয়ে বললাম, আজ থেকে এই বাড়িতে আসবে না, আর আমার নামে যদি আর একটা কথা বলো, তোমার জিভ টেনে ছেড়ে ফেলব। সাগরের চোখে এক মুহূর্ত ভয় দেখা দিল। তারপর সে কেমন হাসল, বলল, আপা, এখন আর থামানো যাবে না, সবাই তো জেনে গেছে। সেই হাসিটা দেখেই আমার বুক ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম পেছনে কেউ আছে, আর সেই কেউ যে হাজি কাদের তাতে আর সন্দেহ রইল না, কারণ কাদেরই পারে পুরো গ্রামকে এক কথায় নাচাতে। আর ইমরান, সেও নিশ্চয়ই যোগ দিয়েছে। দুইজনের প্রতিশোধ একসাথে মিশে গেছে আমার নামে বদনামির বিষ হয়ে। তার 2 দিন পরই সালিশ বসল। বাড়ির সামনে লোক জমে গেল। কেউ আমার দিকে তাকায়, কেউ নিচে তাকিয়ে থাকে।
কাদের সামনে বসে, তার পাশে ইমরান, আর সাগর দাঁড়িয়ে আছে, চোখে কৃত্রিম লজ্জা, মুখে মিথ্যার সাহস। আমাকে সবার সামনে জিজ্ঞেস করা হলো, তোর আর সাগরের সম্পর্ক সত্যি না মিথ্যা? আমি কাঁপা গলায় বললাম, মিথ্যা, এটা ষড়যন্ত্র। কিন্তু আমার কথা যেন বাতাসে মিলিয়ে গেল। কাদের গম্ভীর গলায় বলল, নিজে অপকর্ম করে এখন আমার নামে দোষ দিচ্ছে। লোকজন চুপ, কেউ কাদেরের চোখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস পেল না। তারপর সাগরকে প্রশ্ন করা হলো। সে বুক ফুলিয়ে বলল, আমি যা বলেছি সব সত্য। ওই এক বাক্যে যেন আমার মাথায় বজ্র পড়ল। আমি চিৎকার করে বলতে চাইলাম, মিথ্যুক, তোকে টাকা দিয়ে কিনেছে। কিন্তু আমার গলা আটকে গেল, কারণ সালিশের ভিড়ে আমি শুধু রিদওয়ানের মুখটা দেখছিলাম। ছেলেটা ভয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর সামনে আমি ভেঙে পড়তে পারি না। একজন বলল, একে মাথা কামিয়ে ঘোল ঢেলে গ্রাম ছাড়া করো। আরেকজন বলল, পুলিশে দাও। পুলিশ কথাটা শুনে সাগরের মুখে ভয়ের ছায়া নামল। ঠিক তখনই বাইরে থেকে আসা এক হুজুর বললেন, এত ঝামেলার কি দরকার? দুজনের বিয়ে দিয়ে দাও, বিয়ে হলে গুনাহ ঢেকে যাবে, বদনামও থামবে। বিয়ের কথা শুনে সাগরের চোখ চকচক করে উঠল, যেন তার স্বপ্ন পূরণ। আর আমার মনে হলো মাটি ফেটে গেলে লুকিয়ে পড়ি। লোকজন এক বাক্যে বলে উঠল, ঠিক, বিয়েই হোক। রায় হলো আগামীকাল বিয়ে। আমি দাঁড়িয়ে আছি, কিন্তু মনে হচ্ছে আমি মরে গেছি। কাল একটা পঙ্গু ভিখারির সাথে জোর করে বিয়ে। আমার জীবনে এত অপমান, রিদওয়ানের ভবিষ্যৎ, আমার সম্মান, সব শেষ। সেদিন রাতে ঘরে ফিরে আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। রিদওয়ান এসে বলল, মা, তুমি কাঁদছ? আমি ওকে বুকে টেনে নিলাম, মাথায় হাত বুলিয়ে বললাম, না বাবা, মা ভাবছে। কিন্তু ভেতরে ভেতরে আমি সিদ্ধান্ত নিচ্ছিলাম, কাল এই বিয়ে হবে না। কিছু একটা করতেই হবে। আত্মহত্যা আমার পথ না, কারণ আমার ছেলেটাকে আমি কার ভরসায় রেখে যাব? তাই একটাই রাস্তা খোলা, পালানো। ঘরের কোণে রাখা পুরনো কাপড়ে কয়েকটা জামা, সামান্য চাল, একটা পানির বোতল, সব গুটিয়ে পুটলি বাঁধলাম। হারিকেলটা টিমটিম করছে, বাইরে কুকুর ডাকে, আর আমার বুকের ভেতরটা কাঁপছে। কিন্তু কাঁপুনির ভেতরেই জন্ম নিচ্ছে নতুন সাহস। আজ রাতেই আমি রিদওয়ানকে নিয়ে বের হব, গ্রাম ছাড়ব, কারণ এই গ্রাম আমাকে বাঁচতে দেবে না। আর আমি মরতে আসিনি, আমি বাঁচতে এসেছি। রিদওয়ান তখন ঘুমে ঢুলছিল। আমি ওকে ধীরে করে ডেকে তুললাম, বললাম, বাবা, চুপচাপ ওঠ, আমরা একটু দূরে যাব। ও ঘুম জড়ানো চোখে বলল, এত রাতে? আমি ওর কপালে চুমু দিয়ে বললাম, হ্যাঁ বাবা, এখনই, কথা কম বল। পুটলিটা কাঁধে তুলে আমি দরজার খিলটা খুললাম। চারদিকে নীরবতা, শুধু দূরে কোথাও শেয়ালের ডাক। উঠুন পেরিয়ে বেড়ার পাশে এসে দেখি, মনে হচ্ছে কেউ যেন আগেই নজর রাখছে। আমার গা শিউড়ে উঠল। আমি রিদওয়ানের হাত শক্ত করে ধরলাম, ফিসফিস করে বললাম, ভয় পাস না, আমার হাত ধর। তারপর গা ঢাকা দিয়ে অন্ধকার পথে বেরিয়ে পড়লাম। গ্রামের শেষ মাথায় পৌঁছতেই মনে হলো পেছনে কেউ হাঁটছে। আমি থেমে কান পাতলাম। পাতার মচমচ শব্দ, বুকের ভেতরটা ধক করে উঠল। আমি রিদওয়ানকে বুকে টেনে নিয়ে পাশের খালের ধারে ঝোপের ভিতর দাঁড়ালাম। কিছুক্ষণ পর দুজন লোকের ফিসফিস কথা শুনলাম। এই দিকেই গেছে মনে হয়। একজন আরেকজনকে বলল, ভোরের আগে ধরতে হবে, না হলে বিচার নষ্ট। আমি বুঝলাম ওরা আমার পিছু নিয়েছে। কার লোক? কাদেরই হবে। মাথার ভেতরটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু পা জমে গেল না। আমি নিঃশব্দে ঝোপের ভিতর দিয়ে অন্যদিক ঘুরে খালের পাড় ধরে হাঁটতে লাগলাম। রিদওয়ান কাঁদতে কাঁদতে বলল, মা, আমি পানি খাবো। আমি ওকে মুখ চেপে ধরে বললাম, চুপ বাবা, একটু পর। বুকের ভেতরটা ভেঙে যাচ্ছিল, কিন্তু আমি জানতাম এখন কান্না করলে চলবে না। রাতটা পার করতে হবে। ভোর হলে মানুষের চোখে আমরা পড়ব, তখন হয়তো বাঁচা সহজ হবে। সারা রাত হাঁটতে হাঁটতে শরীর অবশ হয়ে এলো। রিদওয়ান একসময় আমার কোলে ঢলে পড়ল। আমি ওকে কাঁধে তুলে হাঁটলাম। পা টানছে, কিন্তু থামতে পারছি না। ভোরের আলো ফুটতেই পাশের এক গ্রামে পৌঁছালাম। গাছের নিচে একটু বসে রিদওয়ানকে পানি দিলাম। ও ক্ষুধায় কাঁপছে। আমার কাছে যা ছিল অল্প চাল, তা তো রান্না করার জায়গা নেই। তাই পাশের বাড়ির এক মহিলার কাছে গিয়ে বললাম, খালা, আমার ছেলে খুব ক্ষুধায় আছে, একটু খাবার দেবেন? মহিলা আমার দিকে তাকিয়ে থমকে গেল, চোখে সন্দেহ, মুখে অনীহা। বলল, তুমি কারা? আমি বললাম, দূর থেকে এসেছি খালা, একটু কাজ পাই কিনা। মহিলা নিচু গলায় বলল, তোমার চেহারা দেখে মনে হয় কিচ্ছু একটা, এখানে কাজ নাই, যাও, বলে দরজা ভেতর থেকে ঠেলে দিল।
আমি ভেতরে ভেতরে ভেঙে পড়লাম, কিন্তু রিদওয়ানের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করলাম। আরেকবারই, আরেক দরজা। কেউ বলে কাজ নাই, কেউ বলে এখানে থাকলে ঝামেলা হবে, কেউ সরাসরি বলে তোমার রূপ নিয়ে কাজ করতে এসেছো কি? আমি কারো সাথে তর্ক করিনি, শুধু মাথা নিচু করে সরে এসেছি। কারণ আমি জানি মেয়েদের জন্য সমাজের কথা কখনো দয়া না, বেশিরভাগ সময় ছুরি। দিন গড়াতে থাকলো, কোথাও কাজ জুটল না। যেই দু একজন একমুঠো খাবার দিল তারা দয়া করেই দিল, কাজের বদলে না। আমি নিজের ভাগটা না খেয়ে রিদওয়ানকে দিতাম। আমি পানি খেয়ে দিন কাটাতাম। রাতে কোথাও আশ্রয় না পেলে কারোর বারান্দায়, কারোর দরজার সামনে, কখনো গাছতলায় শুয়ে থাকতাম। রিদওয়ান আমার বুকের সাথে লেগে থাকত। ওর নিঃশ্বাস শুনে আমি আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করতাম, আমার ছেলেটাকে বাঁচিয়ে রেখো। এক রাতে বৃষ্টি নামল, চারদিক ভিজে গেল। আমি রিদওয়ানকে আঁচলে ঢেকে এক বাড়ির দরজার পাশে গুটিসুতি মেরে বসে রইলাম। ভোরের দিকে আজান হয়ে গেল। কিছুক্ষণ পর দরজা খুলে একজন লোক বেরিয়ে এলো। বয়স মধ্যবয়সী, গায়ে লুঙ্গি পাঞ্জাবি, সম্ভবত নামাজে যাবে। সে আমাদেরকে দেখেও কিছু বলল না, শুধু তাকিয়ে রইল একবার, তারপর মসজিদের দিকে হাঁটা দিল। আমি ভাবলাম এবার তাড়িয়ে দেবে, কিন্তু নামাজ পড়ে ফিরে এসে লোকটা আবার আমাদের দিকে তাকালো। কাছে এসে গম্ভীর গলায় বলল, তোমরা কারা? এখানে শুয়ে আছো কেন? রিদওয়ান ভয়ে আমার আঁচল আঁকড়ে ধরল। আমি উঠে বসে গায়ের কাপড় ঠিক করে বললাম, চাচা, আমরা পথের মানুষ, কোথাও আশ্রয় পাইনি। লোকটা রিদওয়ানের দিকে ভালো করে তাকালো, তারপর যেন চিনে ফেলল। তার চোখ দুটো বড় হয়ে উঠল। বলল, এই ছেলেটা রিদওয়ান না? আমি অবাক। আপনি চেনেন? লোকটা দীর্ঘশ্বাস ফেলল। বলল, আমি আনোয়ার হোসেন, তোমাদের গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আগে গিয়েছিলাম, তখন তোমাদের কথা শুনেছি, আর আজ ছেলেটাকে দেখে মনে হলো। তোমরা এখানে শুয়ে আছো কেন মা? ভেতরে এসো। আমি থমকে গেলাম। এতদিন পরে কেউ মা বলে ডাকলো, কানে লাগতেই চোখ ভিজে গেল। লোকটা আমাদের উঠোনে নিয়ে গেল। ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এলেন, গায়ে সাদা শাড়ি, চোখে বিস্ময়। আনোয়ার হোসেন বললেন, সালমা, আগে এদের কিছু খেতে দাও, পরে সব বলছি। সালমা বেগম তাড়াতাড়ি রান্নাঘরে গেলেন। কিছুক্ষণ পর ভাত, ডাল, একটু ভাজি এনে সামনে দিলেন। রিদওয়ান খাবার দেখে হাঁপিয়ে উঠল। আমি বললাম, বাবা আস্তে, কিন্তু আমার নিজের গলাও যেন খাবারের গন্ধে কেঁপে উঠল। অনেক দিন পর পেট ভরে খাওয়া। আমি কৃতজ্ঞতায় মাথা নিচু করে ফেললাম। খাওয়া শেষে আনোয়ার হোসেন আমাদের সামনে বসালেন। তারপর ধীরে ধীরে প্রশ্ন করলেন, সব খুলে বলো মা, কিভাবে এখানে এলে? আমি গলা পরিষ্কার করে বলতে শুরু করলাম। স্বামীর অসুখ, কাদেরের কুচেষ্টা, সেই রাতের ঘটনা, তারপর ষড়যন্ত্র করে বদনাম, সালিশ, জোর করে বিয়ে, আর পালিয়ে আসা। আমি বলতে বলতে কান্না চেপে রাখতে পারলাম না। সালমা বেগম চোখ মুছলেন। আনোয়ার হোসেন দীর্ঘশ্বাস ফেলে বললেন, এদেশের দুর্বল মানুষকে চাপা দেওয়া খুব সহজ, কিন্তু আল্লাহ কারো বিচার ফাঁকি দেন না। সালমা বেগম আমার হাত ধরে বললেন, তুমি এত কষ্ট করেছ, আর এই ছোট ছেলেটা? তিনি রিদওয়ানের মাথায় হাত বুলিয়ে দিলেন। রিদওয়ান চুপচাপ, কিন্তু তার চোখে অবিশ্বাস। এতদিন পরে এমন নিরাপদ ঘর সে দেখেনি। আনোয়ার হোসেন একটু থেমে বললেন, মা, আমার একটা কথা আছে। আমি ভয়ে ভয়ে তাকালাম। তিনি বললেন, আমাদের কোনো সন্তান নেই। অনেক দিন চিকিৎসা করেছি, দোয়া করেছি, কিছু হলো না। তুমি চাইলে তুমি আর রিদওয়ান এখানে থাকতে পারো, আমাদের মেয়ে হয়ে থাকো। এই ছেলেটা আমাদের নাতির মতো থাকবে। আমি যেন কথা শুনে বিশ্বাস করতে পারলাম না। এতদিন পর আল্লাহ কি সত্যিই আশ্রয় দিল? আমার চোখ থেকে পানি পড়তে লাগলো। আমি দু হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলাম। সালমা বেগম উঠে এসে আমাকে জড়িয়ে ধরলেন। বললেন, পাগলি মেয়ে, কানিস না, দুঃখ সারা জীবন থাকে না, ধৈর্য ধরলে আল্লাহ রাস্তা করে দেন। আমি কান্না ভেজা গলায় বললাম, আমি কিভাবে ঋণ শোধ করব? আনোয়ার হোসেন বললেন, ঋণ শোধ করতে হবে না, শুধু সৎ পথে থাকো, ছেলেটাকে মানুষ করো, এইটাই আমাদের শান্তি। সেদিন থেকে নতুন একটা সকাল শুরু হলো। মনে হচ্ছিল আমি এখনো ভাঙা, কিন্তু ভাঙা মানুষও কখনো কখনো নতুন করে দাঁড়ায়। আমি জানতাম ঝড় থামেনি, কাদেরের হাত লম্বা, বদনামির বিষ দীর্ঘদিন থাকে। তবু এই ঘরের ভেতর আমি প্রথমবার দীর্ঘদিন পর নিঃশ্বাস নিতে পারলাম। রিদওয়ান রাতে আমার পাশে শুয়ে ফিসফিস করে বলল, মা, আমরা কি এখন নিরাপদ? আমি ওকে বুকে টেনে বললাম, হ্যাঁ বাবা, আপাতত নিরাপদ। কিন্তু বুকের ভেতরে আর একটা কথা গোপনে জ্বলছিল, অপমানের বিচার একদিন হবেই। আনোয়ার হোসেন আর সালমা বেগমের বাড়িতে কয়েকদিন থাকতে থাকতে আমি ধীরে ধীরে বুঝলাম, মানুষ সব জায়গায় একরকম না। কিছু মানুষ আছে যারা ভয় দেখায়, আবার কিছু মানুষ আছে যারা আশ্রয় দেয়।
আমি তাদের ঘরের কাজ করি, রান্নাঘরে সাহায্য করি, উঠোন ঝাড়ি, কিন্তু এই কাজ করতে আমার আর লজ্জা লাগে না। কারণ এখানে কেউ আমাকে তাচ্ছিল্য করে না, কেউ বিধবা বলে খোঁচা দেয় না, কেউ আমার দিকে লোলুপ চোখে তাকায় না। এখানে আমি একটা মানুষ। রিদওয়ানও বদলে যেতে লাগলো। আগে গ্রামে সে সারাক্ষণ ভয় পেত, কারা এসে দরজা ধাক্কা দেবে, কে নাম ধরে ডাকবে। এখন সে স্কুলের কথা বলে। আনোয়ার হোসেন একদিন বাজার থেকে ফিরে একটা খাতা কলম এনে দিলেন। বললেন, ছেলেটাকে পড়াতে হবে মা, পড়াশোনা ছাড়া এদেশে দুর্বল মানুষকে কেউ বাঁচতে দেয় না। কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি মনে মনে বললাম, হ্যাঁ, এটাই তো আমি চাই। কয়েকদিন পর রিদওয়ানকে পাশের স্কুলে ভর্তি করিয়ে দিলেন আনোয়ার হোসেন। প্রথম দিন স্কুলে যাওয়ার সময় রিদওয়ান আমার আঁচল ধরে বলল, মা, আমি যদি ভুল করি? আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, ভুল করবি, আবার শিখবি, কিন্তু থামবি না। ও হাসল। অনেকদিন পর আমি ওর হাসি দেখলাম, বুকটা হালকা হয়ে গেল। কিন্তু সুখের মাঝেও ছায়া থাকে। এক বিকেলে বাজার থেকে ফিরতে ফিরতে আনোয়ার হোসেনের মুখটা গম্ভীর দেখলাম। তিনি বাড়িতে ঢুকেই বললেন, মা, তোমার গ্রামের লোকজন নাকি তোমার খোঁজ করছে। আমার বুকটা ধক করে উঠল। আমি বসে পড়লাম। বললাম, কারা? আনোয়ার হোসেন বললেন, একজন লোক আজ হাটে বলছিল রাইফা পালিয়ে গেছে, খুঁজে বের করব। নাম নেয়নি, কিন্তু আমি বুঝেছি কারা হতে পারে। আমি চুপ করে থাকলাম। ভেতরে ভেতরে মনে হলো কাদের আমাকে ছেড়ে দেবে না, তার অপমানের আগুন তাকে শান্ত হতে দেবে না। আর আমার নামে যে বদনাম ছড়িয়েছে, সেই বদনামকে সে অস্ত্র বানিয়ে রাখবে। আমি জানতাম যদি সে আমাকে ফেরত নিতে পারে, তবে আবার সালিশ বসিয়ে সম্মানের নামে আমাকে শেষ করে দেবে। সেদিন রাতেই আমি সালমা বেগমের কাছে বললাম, মা, আমি এখানে থেকেও ভয় পাচ্ছি। সালমা বেগম আমার হাত ধরে বললেন, ভয় পাস না, আল্লাহ বড়, আর আমরা আছি। তারপর আনোয়ার হোসেন বললেন, একটা কাজ করা দরকার। তুমি তোমার পুরনো পরিচয়টা এখানে বেশি ছড়াতে দিবে না, আর ছেলেটার পড়াশুনো যেন থেমে না যায়। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মন মানছিল না। মনে মনে ভাবছিলাম, শুধু লুকিয়ে থাকলেই হবে? যারা অন্যায় করেছে তারা যদি বীরের মতো ঘুরে বেড়ায় আর আমি পালিয়ে বেড়াই, এটা কি ন্যায়? কিন্তু আমি জানতাম, প্রতিশোধ মানে তলোয়ার না, প্রতিশোধ মানে বিচার। আর বিচারের জন্য দরকার শক্তি। সেই শক্তি হবে রিদওয়ানের শিক্ষা আর আমার ধৈর্য। দিন যেতে লাগলো। আমি কাজ শিখলাম। সালমা বেগম আমাকে সেলাই শেখাতে লাগলেন। বললেন, মা, হাতে কাজ থাকলে মানুষ কারোর দয়ার ওপর বসে থাকে না। আমি পুরনো কাপড় দিয়ে কাঁথা সেলাই করতাম, ছোট ছোট ব্লাউজ সেলাই করতাম। কিছুদিন পর পাশের বাড়ির 2-1 মহিলা অর্ডার দিল। সামান্য টাকা হাতে আসতে লাগলো। প্রথমবার নিজের পরিশ্রমের টাকা হাতে নিয়ে আমি মনে মনে আল্লাহকে শুকরিয়া দিলাম। রিদওয়ানও পড়াশোনায় মন দিল। স্কুল থেকে ফিরে সে আমাকে পড়া শোনাতো। অক্ষর মিলিয়ে পড়তে পড়তে একদিন বলল, মা, আমি বড় হয়ে কি হব? আমি বললাম, তুই এমন কিছু হবি যাতে কেউ আর তোর মাকে মিথ্যে অপবাদ দিতে না পারে। রিদওয়ান চুপ করে রইল। তারপর আস্তে করে বলল, আমি আইন পড়ব মা, আমি বিচার চাই। কথাটা শুনে আমার চোখ ভিজে গেল। আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম। বললাম, বাবা, সৎ পথে থাকবি। সত্যের পথ লম্বা, কিন্তু শেষটা ঠিক। কিন্তু সবকিছু হঠাৎ করে আবার নড়ে উঠল একদিন দুপুরে। স্কুল থেকে ফেরার সময় রিদওয়ানের সাথে এক অচেনা লোক কথা বলেছে এমন খবর পেলাম। রিদওয়ান এসে বলল, মা, একজন জিজ্ঞেস করছিল আমি কোথায় থাকি। সে বলল, তোমার নাম রিদওয়ান না? আমি আতকে উঠলাম। বললাম, তুই কি বললি? রিদওয়ান বলল, আমি বলেছি আমার নাম অন্য। আমি দৌড়ে চলে এসেছি। আমার মাথা ঘুরে গেল। মানে কাদেরের লোকেরা এত দূর চলে এসেছে, নাকি কেবল সন্দেহ? আনোয়ার হোসেন শুনে খুব রেগে গেলেন। বললেন, এইটা ভালো লক্ষণ না। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন, রিদওয়ানকে স্কুলে আনা নেওয়া তিনি নিজে করবেন কিছুদিন, আর বাড়িতে একা কাউকে বাইরে না যেতে বললেন। সেদিন সন্ধ্যায় আমি উঠোনে বসে হারিকেনের আলো দেখছিলাম। অনেক দিন আগে এই আলো আমাকে ভয় দিত, আজও ভয় দেয়, কিন্তু এখন ভয়টা আমাকে দুর্বল করে না, বরং সতর্ক করে। আমি মনে মনে ভাবলাম, যদি কাদের আবার সামনে আসে, আমি আর আগের মতো একা নই। আমার পাশে আনোয়ার হোসেন আছে, সালমা বেগম আছে, আর সবচেয়ে বড় কথা, আমার কাছে রিদওয়ান আছে, যে সত্যের পথে হাঁটতে শিখছে। ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা চাপা শব্দ হলো, যেন কেউ কারোর সাথে ফিসফিস করে কথা বলছে। আনোয়ার হোসেন উঠে দাঁড়ালেন। দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু পায়ের শব্দ, দ্রুত সরে যাওয়ার শব্দ। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম ঝড় সত্যিই কাছে এসে গেছে, আর এইবার ঝড়টা শুধু আমার অতীত না, আমার বর্তমান আশ্রয়কেও ছুঁতে চাইছে। আমি রিদওয়ানের দিকে তাকালাম। ও আমার চোখের ভাষা বুঝে বলল, মা, ভয় পেও না, আমি আছি।
আমি ওর মাথায় হাত রেখে শুধু একটাই কথা বললাম, তুই সৎ থাকবি বাবা, আমাদের যুদ্ধটা সৎ পথের। সেই রাতটা আর আমার চোখে ঘুম এলো না। দরজার বাইরে যে পায়ের শব্দ শুনেছিলাম সেটা কল্পনা ছিল না, আমি বুঝে গেছি কেউ আমাদের বাড়ি নজরদারি করছে। আনোয়ার হোসেন দরজার খিল শক্ত করে লাগালেন। সালমা বেগম রিদওয়ানকে বুকের কাছে টেনে নিয়ে বললেন, ভয় পাস না দাদা ভাই, আল্লাহ আছেন। কিন্তু ভয়টা শুধু রিদওয়ানের না, আমারও, তাদেরও। পরদিন সকালে আনোয়ার হোসেন বাজারে গেলেন খোঁজ নিতে। ফিরে এসে বললেন, হাটের এক লোক বলেছে দূরের এক গ্রাম থেকে দুজন লোক এসেছিল, কাউকে খুঁজছিল, নাম বলে নাই, কিন্তু বোঝা যায় কারা পাঠিয়েছে। আমি চুপ করে রইলাম। বুকের ভেতর একটা কথাই ঘুরছিল, কাদের অপমান ভুলতে পারেনি, তাই এখন আমাকে ধরে এনে আবার মানুষজনের সামনে ছোট করতে চাইবে। আনোয়ার হোসেন সিদ্ধান্ত নিলেন এভাবে আর ঝুঁকি নেওয়া যাবে না। তিনি থানায় গেলেন, আমাকে সঙ্গে নিলেন না, কিন্তু ফিরে এসে বললেন, আমি জিডি করেছি, বলেছে কেউ তোমাদের অনুসরণ করলে যেন নজর রাখে। আমি অবাক হলাম। আগে আমার গ্রামে কেউ থানার কথা বলতেই ভয় পেত, আর এখানে মানুষটা কত সহজে বলছে। মনে হলো সাহসটা আসলে পরিবেশ থেকেও আসে। তবু আমার মন মানছিল না। আমি জানতাম শুধু জিডি করলেই কাদের থেমে যাবে না, কারণ কাদেরের মতো লোকের শক্তি টাকা আর ভয়। সে ভয় দিয়ে মানুষকে চুপ করায়। কিন্তু এবার আমি চাইছিলাম যারা সত্য জানে তারা কথা বলুক। ঠিক তখনই অদ্ভুত একটা সুযোগ এসে গেল। আমাদের দূরের এক আত্মীয়, যার বাড়িতে আনোয়ার হোসেন আগে গিয়েছিলেন, সেই একদিন এখানে এসে দেখা করল। কথা বলতে বলতে বলল, তোমাদের গ্রামের কবিরাজটা নাকি এখন অসুস্থ, আর নুরুসাগরটা নাকি এখন আর ওই গ্রামে নাই। শুনছি ওদের অনেকেই সন্দেহ করছে তোমার স্বামীর অসুখটা স্বাভাবিক ছিল না। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। স্বামীর অসুখ, কবিরাজ, কাদের, সব যেন একসুতোয় গাঁথা হয়ে গেল। আমি ফিসফিস করে বললাম, মানে আমার স্বামীটা। বাকিটা মুখে আনতে পারলাম না। সালমা বেগম আমার হাত চেপে ধরলেন। আনোয়ার হোসেন গম্ভীর গলায় বললেন, মা, যা হয়েছে হয়েছে, কিন্তু সত্য বের করতে হলে এখন মাথা ঠান্ডা রাখতে হবে। কয়েকদিন পর থানার একজন অফিসার গোপনে আনোয়ার হোসেনের সাথে কথা বলতে এলেন। বললেন, আপনার জিডির পরে আমরা খোঁজ নিচ্ছি। ওই প্রভাবশালী লোকটা আগে থেকেই বিতর্কিত, কিন্তু সাক্ষী লাগে, প্রমাণ লাগে। আমি তখনই বুঝলাম এইটাই আমার যুদ্ধের আসল জায়গা। সালিশ না, গালি না, প্রমাণ। আমি নিজের মতো করে কথা গুছিয়ে লিখে দিলাম, কাদের কবে এসেছিল, কি বলেছিল, কিভাবে জোর করতে চেয়েছিল, এরপর কেমন করে আমার নামে বদনাম ছড়ালো। আমি স্বামীর অসুখের সময় কবিরাজের ওষুধের কথাও লিখলাম। অফিসার বললেন, আপনি যেটা বলছেন এটা শুধু বদনাম না, এটা অপরাধের চেষ্টা, আর মিথ্যা অপবাদ দিয়ে জোর করে বিয়ে দেওয়ার চাপও অপরাধ। কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। মনে হলো আল্লাহ আমাকে প্রথমবার আইনের দরজায় এনে দাঁড় করালেন। দিন গড়ালো, রিদওয়ান পড়াশোনায় আরও মন দিল। সময় যেন দ্রুত চলে যাচ্ছিল। আনোয়ার হোসেন আমাকে সেলাইয়ের কাজ আরও বাড়িয়ে দিলেন। সালমা বেগম আমার পাশে ছায়ার মতো থাকলেন। আমি ধীরে ধীরে আবার নিজেকে মানুষ মনে করতে শিখলাম। আর রিদওয়ান, ওর চোখে ভয় কমে, জেদ বাড়ে। কয়েক বছর পর রিদওয়ান তখন বড় হয়েছে, স্কুল শেষ করে কলেজে পড়ে। ও যখন বই নিয়ে বসে, আমি পাশে বসে সুতো চালাই। একদিনও বলল, মা, আমি আইন পড়তে চাই, আমি চাই তুমি তোমার নামে যে মিথ্যা অপবাদ সয়েছ তার বিচার হোক। আমি চুপ করে ওর মাথায় হাত রাখলাম, শুধু বললাম, সৎ থাকবি বাবা। আইন পড়া সহজ না, টাকা লাগে, ধৈর্য লাগে। আনোয়ার হোসেন নিজের সঞ্চয় থেকে সাহায্য করলেন। আমি রাত জেগে সেলাই করতাম, কখনো চোখ জ্বলে যেত, তবু থামতাম না, কারণ আমি বুঝে গেছি এই যুদ্ধটা শুধু আমার না, আমার ছেলের ভবিষ্যৎ। একদিন রিদওয়ান বাড়িতে এসে বলল, মা, আমি তোমাকে তোমার গ্রামে নিয়ে যাব। আমি আতকে উঠলাম, বললাম, কেন? ও বলল, ভয় পেও না, এবার আমরা পালাতে যাব না, এবার আমরা সত্য নিয়ে যাব। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। এত বছর পর সেই গ্রাম, সেই বেড়া, সেই সালিশ, সেই অপমান সব মনে পড়ে গেল। কিন্তু রিদওয়ানের চোখে আমি অন্য কিছু দেখলাম, ভয় না, স্থিরতা। আনোয়ার হোসেন বললেন, যদি যাও, আইন নিয়ে যাও, প্রমাণ নিয়ে যাও, আবেগ নিয়ে না। রিদওয়ান ইতিমধ্যে অনেক খোঁজ খবর করেছে, জানতে পেরেছে কবিরাজের সাথে কাদেরের গোপন লেনদেনের কথা এখন কয়েকজন জানে। আরও জানতে পেরেছে সাগর টাকা পেয়ে মিথ্যা বলেছিল, পরে নাকি অন্য জায়গায় ধরা পড়ে পালিয়েছে।
কিছু মানুষও আছে যারা এখন আর কাদেরকে আগের মতো ভয় পায় না, কারণ বয়স হয়েছে, প্রভাব কিছুটা কমেছে, আর তার আগের ঘরের লোকজনও নাকি তার উপর ক্ষুব্ধ। আমরা যখন গ্রামে ফিরলাম আমি কাঁপছিলাম, কিন্তু রিদওয়ান আমার হাত ধরে বলল, মা, তুমি শুধু সত্য বলবে। থানার একজন অফিসারও সাথে ছিল। গ্রামের মানুষ প্রথমে অবাক হয়ে তাকালো, কেউ ফিসফিস করল, ওই তো এনামুলের বউ, কেউ আবার চুপ। রিদওয়ান সোজা গিয়ে বলল, আমার মাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করা হয়েছে, আজ আমি প্রমাণ চাই, সাক্ষী চাই। কথা শুনে গ্রামের অনেকের মাথা নিচু হয়ে গেল, কারণ তারা জানত সেদিন তারা ভয়ে ভুল রায় দিয়েছিল। কাদের খবর পেয়ে এগিয়ে এলো, চোখে সেই পুরনো বিষ, কিন্তু মুখে এখন আগের মতো দাপট নেই। সে গর্জন করে বলল, এত বছর পরে কেন এসেছিস? রিদওয়ান শান্ত গলায় বলল, বিচার নিতে। কাদের হেসে উঠল, বিচার? কিসের বিচার? তখন অফিসার সামনে এগিয়ে বলল, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি তদন্তে সহযোগিতা করবেন। গ্রামের ভেতর চাপা গুঞ্জন উঠল। ঠিক তখনই দুজন বয়স্ক লোক এগিয়ে এসে বলল, আমরা সাক্ষী দেব। তারা বলল, কাদের একসময় কবিরাজকে ডেকে অনেক টাকা দিয়েছিল, তারা নিজের চোখে টাকা দেখতে পেয়েছে। কবিরাজও নাকি একবার নেশাগ্রস্ত অবস্থায় বলে ফেলে যে ভুল ওষুধ হয়ে গেছে। কথাগুলো শুনে আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি মনে মনে বললাম, সালেহ, তুমি সত্যি? কবিরাজকে পরে থানায় ডাকা হলো। শুরুতে অস্বীকার করল, কিন্তু সাক্ষী আর পুরনো হিসাবের কথাই সে ভেঙে পড়ল। সব কথা একদিনে প্রমাণ হয় না, কিন্তু সত্যটা আলো দেখাতে শুরু করে। গ্রামে যে বদনাম ছিল সেটা প্রথমবার হোঁচট খেল। অনেক মহিলা আমার দিকে তাকিয়ে কেঁদে ফেলল। একজন বলল, আমরা ভুল করেছি মা। আমি কাউকে গালি দিলাম না, শুধু বললাম, ভুলের শাস্তি আল্লাহ দেন। আমি শুধু চাই আমার ছেলেটা যেন আর কোনো মায়ের সাথে এমন হতে না দেয়। শেষ বিকেলে রিদওয়ান আমাকে নিয়ে গ্রামের মসজিদের পাশ দিয়ে হাঁটছিল। আমি আকাশের দিকে তাকালাম। অনেক বছর পর মনে হলো বুকে চাপা পাথরটা একটু নড়ল। রিদওয়ান বলল, মা, আমি তোমার কথা রেখেছি, অসৎ পথে যাইনি। আমি ওর কপালে হাত রাখলাম, বললাম, তুই আমার গর্ব বাবা। আমরা সেদিন গ্রাম ছেড়ে আবার ফিরে এলাম আনোয়ার হোসেন আর সালমা বেগমের ঘরে। কিন্তু এবার আমি পালিয়ে আসিনি, আমি মাথা উঁচু করে ফিরেছি, কারণ সত্যটা হয়তো দেরি করে কিন্তু হারায় না। আর একজন মা যে সন্তানকে সৎ পথে দাঁড় করায়, সে কখনো হারে না।